এবার এই সলিড মেকানিক্স দিয়ে যে শুরু করেছি, আমার ফার্স্ট ভিডিওটা দেখবে, আমি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে লিখে দিয়েছি যে কোনটা কিসের ভিডিও সেই হিসাব করে, ঠিক আছে। এবং আমি এর থেকে যখন থাম্বনেল বানিয়ে ওর সাথে সেটে দেবো, থাম্বনেলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা আমাদের এক্স্যাক্টলি আমরা কিসের ওপরে ক্লাস করছি, বা একদম ওখানে জিস্ট হিসাবে লেখা থাকবে। তো সেখানে তখন তোমাদের অসুবিধা হবে না। কিন্তু তোমাদের যে জিনিসটা বুঝতে হবে সেই জিনিসটা হচ্ছে, আমরা প্রথম যে ভিডিওটা আছে ওই ইন্ট্রোডাকশান ভিডিও ক্লাসটা এবং সিলেবাসটাকে যে বাইফার্কেশান করা আছে, আমি অর্ঘ্যদীপ, দীপ, রিপন, তোমাদের জন্যই মেন, রূপম না, তাই না, তোমাদের জন্যই মেনলি বলছি। তো ওই জায়গাগুলো একটু দেখে নিতে হবে। ওটা হচ্ছে একটা বেসিক আইডিয়া, আমরা কি মেথোডোলজিতে পড়াশোনা করব এবং আমরা কি মোটিভ নিয়ে আগে এগিয়ে চলবো তার উপরে। কেন, দ্য টাইম স্প্যান ইজ ভেরি মিনিমাল ফর আস। এই টাইম স্প্যানের মধ্যে আমাকে তোমাদেরকে সলিড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স এবং সয়েল আমার বাবার এলেও তোমাদেরকে পুরো পড়াতে পারবে না, কেন হবে না, যে জিনিসটা কমপ্লিট পুরো হবে না, যেটা ফালতু বলে লাভ নেই। তো সয়েলের কি আছে, সয়েলের অনেক জিনিসপত্র আছে, যে জিনিসপত্রগুলো করালে বাদবাকি জিনিসপত্রগুলো নিজেরা পড়লে বোঝা যায়। আর সয়েলের এমন একটা জায়গা আছে যে জায়গাগুলোতে পুরোপুরি থিওরি আছে, তো সেই জায়গাগুলো প্রচুর পড়তে হয়, তো স্টুডেন্টসরাও শেষ করতে পারে না। আর 3টে ভলিউমকে 2খানা ভলিউমের মধ্যে এমনভাবে কম্প্যাক্ট সিলেবাস করে দিয়েছে, এটা খুব হার্ড সিলেবাস। তো সেই কারণে আমি প্রতিবারই সয়েলটাকে যখন করাই, আমি একটু নিজের মতন কেটে ছেটে করাই। সয়েলে যাব, জুন মাসে পরীক্ষা, মানে আমাদের অসুবিধা নেই, আমাদের মোটামুটি এপ্রিল শেষ, মের 15 তারিখের মধ্যে এদিকের মেন পার্ট শেষ হয়ে যাবে। আর তারপরে ফ্লুইডটা একটু টাইম লাগবে, আর তারপরে সয়েলটা যতটা হবে ততটা সয়েলটা টেনে দেবো। কিছু আমার এক্সট্রা রেকর্ডেড ভিডিও আছে, দিয়ে দেবো, সেগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে, ভালোই একটা আইডিয়া পাবে। এখন টরশন এবং থিন সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্পেরিক্যাল সেলের যে জায়গাটা আমি অলরেডি করিয়ে এসেছি। তারপরে এই কলম হচ্ছে এই আমাদের সলিড মেকানিক্সের মধ্যে কলম অ্যানালাইসিস হচ্ছে সবচেয়ে যদি সহজ কিছু থাকে সেটা হচ্ছে কলম। এবার আমি পড়ানোর শেষে আমি যখন ছাড়বো তার আগে আমি কলমের সিলেবাসটা একটু তোমাদেরকে খুলে দেখিয়ে দেবো, ঠিক আছে। তা এখন আমার এই ভাবে আমি এটা সেট করে নিয়েছি, তো আবার আমাকে ল্যান্ডস্কেপ করতে হবে, অনেক জ্বালা আছে, এখন আর করছি, লাস্টে আমি দেখিয়ে দেবো। কলমে ডিপ্লোমাতে আমরা যারা সিভিলের যদি পড়ে থাকি, আমরা তো এখানে সবাই বেশিরভাগ সার্ভেতে, তো সিভিলে আমাদের কলমের মধ্যে থাকে হচ্ছে অনলি ফর অ্যাক্সিয়াল কলম ডিজাইন, এই অ্যাক্সিয়াল কলম অ্যানালাইসিস এবং তার মেথোডোলজি। এবার বিটেকে যখন আমরা চলে আসি, বিটেকে আমাদেরকে মেনলি পড়তে হয় হচ্ছে অ্যাক্সিয়াল কলম সম্বন্ধে, এবং তারপরে পড়তে হয় হচ্ছে বাই অ্যাক্সিয়াল এবং টাই অ্যাক্সিয়াল কলম সম্বন্ধে। এবার মজার ব্যাপারটা হচ্ছে বিটেকে যে অঙ্কটা আসে, সেই অঙ্কগুলো আসে, দেখো কী অঙ্ক আসবে সেটা আমি বলতে পারবো না, সেটা তোমাদেরকে প্র্যাকটিস করে রপ্ত করতে হবে। আমি তোমাদের টাইপ বলে দেবো, ওই টাইপেরই ম্যাথামেটিক্স আসবে, ওর বাইরে আসবে না। থিন সিলিন্ড্রিক্যাল সেলের 2টো টাইপ করেছি, টরসানের 2টো টাইপ করেছি, এই দুটোর মধ্যে একটা মানে 4টে টাইপের মধ্যে তুমি 2টো টাইপের অঙ্ক পাবেই। সেরকমই এই কলমের অ্যাক্সিয়াল টাইপের অঙ্ক আর বাই অ্যাক্সিয়াল টাইপের অঙ্ক হচ্ছে বিটেকে আসে, টাই অ্যাক্সিয়ালের অঙ্ক আসে না। এবার যদি বলো টাই অ্যাক্সিয়ালের অঙ্ক আসে না কেন, এটার রিজনটা হচ্ছে একটা কোড আছে, তোমরা নাম শুনেছো কিনা জানি না, SP34 বলে একটা কোড আছে। এই কোডটাকে আমরা ডিজাইনের কোড বলে থাকি। বল, আর্জেন্ট কিছু না থাকলে পড়ে। ঠিক আছে। SP34, এই SP34 কোডটা এরকম মোটা কোড হয়, বিশাল মোটা। তো ওই কোডটা না হলে ওই ট্রাইঅ্যাক্সিয়াল টাইপের অঙ্ক করা যায় না। এবার ওই কোড থেকে নিলেই হলো না, তার অনেক গ্রাফ আছে, এরকম গ্রাফ আছে, গ্রাফ থেকে ভ্যালু তুলে করতে হয়, হেভি ডিফিকাল্ট ফ্যাচাঙের অঙ্ক, খুব সহজ কিন্তু প্রচণ্ড ঝামেলার অঙ্ক, ওই জন্য বলে ওইসব অঙ্ক আসে না। তো এবার আমাদেরকে শিখতে হবে প্রথম কলম সম্বন্ধে। তা আমরা জানবো কলমটা কি মেম্বার। কলম ইজ এ বেসিক্যালি স্লেন্ডার অ্যান্ড ভার্টিক্যাল মেম্বার।
স্লেন্ডার এবং ভার্টিক্যাল মেম্বার, এই কথাগুলোর মানেটা আমরা বুঝবো। এই দেখো প্রথমে ইন্ট্রোডাকশান যেখানে লেখা আছে, ইন্ট্রোডাকশানে কি লেখা আছে? ইন্ট্রোডাকশানে লেখা আছে এ মেম্বার সাবজেক্টেড টু এ অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স ইজ কল্ড স্ট্রাক্ট। A struct may be horizontal or vertical. When the struct is vertical is called column. এবার বক্তব্য হচ্ছে স্ট্রাকটা কি, খায় না মাথায় দেয়, এটা জীবনে তো নাম শুনিনি স্ট্রাকটা কি। তারপরে বলছে ইন কেস অফ দ্য কম্প্রেশন মেম্বার জেনারেলি টু ফ্যাক্টর হ্যাভ টু বি টেকেন ইন টু কনসিডারেশন। কিছু বলবি? ও ওই যে বাইকের চাবিটা ওখানে আছে, কোথায় যাবে এত রাতে? যা। Two factors have to be taken into consideration, which usually do not influence in the calculation of a tension member. The two factors are length of the member and the fixing condition of the member. এই দুটো জিনিস এন্ড অফ দ্য কলম অ্যানালাইসিস আমাদের মাথায় রাখতে হবে। লেন্থ অফ দ্য মেম্বার অ্যান্ড দ্য ফিক্সিং কন্ডিশন অফ দ্য মেম্বার। মানেটা কি? মানেটা হচ্ছে একটা মেম্বার এইরকম টাইপের যেগুলো হয় ট্রাসের মতন দেখতে হয়, এটা যখন এরকম হরাইজেন্টালি আছে তখন একে আমি বলি ট্রাস বলি, TRUSS, ঠিক আছে। এইটাকেই যখন আমি খাড়া করে দাঁড় করিয়ে দেবো সোজাভাবে, তখন এটাকে আমি বলবো হচ্ছে কলম। এবার বক্তব্য হচ্ছে তাহলে তো নাম চেঞ্জ হয়ে গেল, কি এর পুরো চেঞ্জ হয়ে গেল? যখন এ হরাইজেন্টালি থাকছে তখন সে নিচে, তখন সে মেনলি ক্যারি করছে BM, বেন্ডিং মুভমেন্ট। বেন্ডিং মুভমেন্ট কীভাবে নেয়? Bending moment is coming from the applied load or induced load acting on the member, and the result of it, it may be bend down, it may be bend down like this. The effect by bending moment. When a member is subjected to any kind of point load like this or universal distribution load অর্থাৎ UDL like this or universal varying load like this, যে কোনো লোডের জন্য, সেটা পয়েন্ট লোড হতে পারে যেটা অ্যাক্টিং হচ্ছে অন এ পয়েন্ট, অথবা ইউডিএল, আজকে কার খচখচ হচ্ছে একটু মাইকটা বন্ধ করে দাও বাবা, অথবা ইউডিএল অর্থাৎ সাবজেক্টেড টু দ্য থ্রু আউট দ্য স্প্যান, পুরো স্প্যান জুড়ে, অর ইউভিএল অর্থাৎ ইউভিএল আর ইউডিএল, ডিএল ফর ডিস্ট্রিবিউশন লোড, ইউনিভার্সালি ডিস্ট্রিবিউশন লোড, ইউভিএল ফর ইউনিভার্সালি ভ্যারিং লোড। ভ্যারিং কেন বলছে? দেখো এই মাথাতে লোডের যে হাইট এইখানে এসে সেটা জিরোতে হয়ে যাচ্ছে, এখানে জিরো, এখানে হচ্ছে পিক অর্থাৎ ম্যাক্সিমাম। যে কোনো লোডের জন্য এর মধ্যে একটা মোমেন্ট তৈরি হয়, তার পোশাকি নাম হচ্ছে বেন্ডিং মুভমেন্ট। কেন হয়? ডিউ টু বেন্ডিং মুভমেন্ট মানে হচ্ছে অ্যাপ্লাইড লোড ইনটু ডিস্টেন্স। তখন সে হরাইজেন্টাল নেচারে থাকবে এবং সেটা এইভাবে বেন্ড হয়ে যাবে, এই বেন্ডটাকে বলা হয় স্যাগিং। কিন্তু যখনই এই মেম্বারটাকে আমি
খাড়া করে দেব। কিভাবে খাড়া করে দেব? যে লোডটা এর ওপরে আসবে সেই লোডের দরুন কোনো যেন বেন্ডিং মুভমেন্ট না আসে, এমনভাবেই লোডটাকে আমাকে এর উপরে ফেলতে হবে। আমার হাতে আছে সেই ক্রাইটেরিয়াগুলো। যদি আসে, এই বেন্ডিং মুভমেন্ট যদি আসে এবং সামান্যও যদি আসে, তখন আমাকে ডিজাইন করতে হবে বাইঅ্যাক্সিয়াল মেথডে। যদি আরও একটা লোড এসে ইনক্লাইন্ড অ্যাটাক করে, এই লোডগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল লোড। যেহেতু আমাদের দুটো অ্যাক্সিস এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর সে পড়ছে একদম ভার্টিক্যালি, তখন তাকে কোথায় পড়ছে জানার দরকার নেই, এখানেও পড়তে পারে, এখানেও পড়তে পারে, কিন্তু সে অ্যাক্সিয়ালি পড়ছে লোডটা, তাকে বলা হয় অ্যাক্সিয়াল লোড। ভালো করে মন দিয়ে শুনবে কথাগুলো। কিন্তু যদি কোনো একটা অ্যানাদার ইনক্লাইন লোড, একে বলা হয় ইনক্লাইন লোড, যদি আসে পড়ে, তখন সেই মেথডে আমাকে ডিজাইন করলে চলবে না, তখন আমাকে চলে যেতে হবে ট্রাইঅ্যাক্সিয়াল মেথডে। আরও অনেক ক্রাইটেরিয়া আছে ট্রাইঅ্যাক্সিয়াল মেথডে ডিজাইন করার, সেগুলো তোমাদের এখন অতটা প্রয়োজন নেই। আস্তে আস্তে 8 সেম যখন যাবে তখন সব শিখে একদম প্যাকড হয়ে বেরোবে। এরপরে বক্তব্য হচ্ছে সবচেয়ে সেফ এবং সবচেয়ে ভালো উইদাউট এনি ডিস্টারবেন্স, যদি আমরা আচ্ছা এখানে একটা গল্প বলি। আমি এইরাম কেন আঁকলাম কেউ বলতে পারবে? আমি একটা কলম এরম না এঁকে তো আমি এরকম আঁকতে পারতাম সুন্দর। আমি এরম আঁকলাম, তার রিজনটা হচ্ছে স্ট্রাক্টকে যখন শুয়ে রাখা হয় না, যে কোনো জায়গায় ব্যবহার করা হয়, স্ট্রাক্ট বেসিক্যালি ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, কোনো রেসিডেন্সিয়াল কমার্শিয়াল প্রজেক্টে এসব ব্যবহার করা হয় না, খুব রেয়ার কেস স্ট্রাক্ট ফাক্ট ব্যবহার করা হয়। তো স্ট্রাক্টের সাথে কলমের ফারাকটা বোঝানোর জন্য এটা ব্যবহার করলাম। আর আমি এইভাবে আঁকবো না। এবার আমি চলে যাব অরিজিনাল যে কলম নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। নয়নতারা, একটা কলম টেরা বেড়া হয়েছে, বুঝে নাও এটা কলম। এই তার ওয়াই অ্যাক্সিস, এই তার এক্স অ্যাক্সিস। এইটা হচ্ছে কলমের টপ সারফেস। এটার আমি প্ল্যান যদি আঁকি, এটা হচ্ছে প্ল্যান, এটা হচ্ছে এলিভেশন। দিস ইজ দ্য অ্যাক্সিয়াল কোয়েনসাইড পয়েন্ট, এটাকে বলে অ্যাক্সিয়াল কোয়েনসাইড পয়েন্ট, যেখান থেকে দুটো অ্যাক্সিস, এগুলো শুধুমাত্র প্রযোজ্য এইসব কলমের ক্ষেত্রেই না। অ্যাক্সিয়াল কোয়েনসাইড পয়েন্ট আমাকে যে কোনো এনি হাউ ছক করে হোক লবি করে হোক লোডটাকে এনে ফেলতে হবে এর ঘাড়ের ওপরে, এই জায়গাতে। কি হলো? রেড মার্কিং হচ্ছে না। এই জায়গাতে আমাকে লোডটাকে এনে ফেলতে হবে। তার মানে লোডটার লাইন অফ অ্যাকশন হবে এইখানে।
যদি আমি সেটা করতে পারি তাহলে আমার কাজ একদম মিনিমাল হয়ে যাবে। দেখো, ইন দ্য সেন্স অফ দ্য ডিজাইন বলছি, একদিন তোমাদেরকে এরপরে ফিফথ সেমে গিয়ে কিন্তু এই ডিজাইন পড়তে হবে। এই কলম এখন অ্যানালাইসিস পড়ছো, এরপরে পড়তে হবে ডিজাইন, তারপরে পড়তে হবে তার কি বলে ইকোনমিক, কি একটা বলে দাঁড়াও বলছি, ডিজাইন ইন ইকোনমিক কনসিডারেশান, মানে ওটা ফাইনাল ডিজাইন, মানে তোমার কাছে ডিজাইন করে নিয়ে গিয়ে এবার কাজ করবে লোকে। তো এখন থেকে শিখো। তো এই জায়গাতে যখন লোডটা পড়বে, তার মানে লোডটা পড়লে একদম অ্যাক্সিসে, এই কলমটাকে বলে হচ্ছে তখন অ্যাক্সিয়াল কলম। এবার বক্তব্য আছে, অনেক সময় আমরা পারি না ফেলতে। আমার নিজস্ব ডিজাইন কনসালটেন্সি আছে, আমি কাজ করি ডিজাইনের। আমি কি করি, আমার প্রথম কোনো প্ল্যান তৈরি করার সময়তে, প্ল্যান তো তৈরি করে দিলাম, যখন ডিজাইন করি আমি হাতে তো আর ডিজাইন এখন হয় না, আমি নিজে হাতে ডিজাইন শিখেছি, কিন্তু আমি ডিজাইন কোনো দিনই হাতে করিনি। কেন করিনি? প্রচুর খাটনি। ঠিক আছে, একটা 3তলা বাড়ির ডিজাইন করেছিলাম, আমার 3 রাত ঘুম উড়ে গেছিলো। তো এখন সবাই স্ট্যাডে, তো স্ট্যাডে যখন আমি করতে যাই, যখন আমি দেখি যে লোড আমার এইদিকে পড়ছে, তখন আমি আর ডিস্টার্ব করি না, যেখানে পড়ছে ভালো করে বুঝবে, যেখানে খুশি পড়ুক, এইখানে পড়ুক, এখানে পড়ুক, এখানে পড়ুক, এখানে পড়ুক, এখানে পড়ুক, এখানে পড়ুক, আমি যেখানে যেমন পড়বে, যেমন বেন্ডিং মুভমেন্ট আসবে, সেইভাবে নালিফাই করে, সেইভাবে ডিজাইন ফিজাইন করে, রড ফট বার করে দিয়ে একদম পুরো ঘেটে করে দেবো। কিন্তু যখন আমি হাতে ডিজাইন করতে শিখেছি, তখন আমার এইখানে লোডটাকে টেনে নিয়ে আসতে হবে যা হোক করে এই সেন্টারে। না হলে কি হবে, এখান থেকে এই ডিস্টেন্সটাকে ই দিয়ে ডিনোট করা হয়, স্মল ই দিয়ে, যার ফুল ফর্ম হচ্ছে এসেন্ট্রিসিটি। এই এসেন্ট্রিসিটির একটা পজিটিভ হয়, একটা নেগেটিভ হয়, ওই কনসেপ্টে আমি আসছি না, তোমাদের পজিটিভ নেগেটিভের ফান্ডা নেই, তো জানার জন্য বললাম। এই এসেন্ট্রিসিটি ধরো সাপোজ এই ডিস্টেন্সটা হলো, ধরো আমি এখানে একটা ডাইমেনশান দিয়ে দিই, ধরো এই ডাইমেনশান আছে 300, এই দিকে ডাইমেনশানও আছে 300, ধরো এইটা হলো 50 mm। তাহলে এই লোডটা যে অ্যাপ্লাইড হয়েছে এখানে, এই লোডটা ধরো হচ্ছে 10 নিউটন, আমি সব কিলো নিউটনে বলি, অঙ্কের তো আছে কিলো নিউটন। তাহলে এরখানে বেন্ডিং মুভমেন্ট তৈরি হয়ে গেল অটোমেটিকলি অ্যাট দ্য প্লেস অফ লোড, বেন্ডিং মুভমেন্ট তৈরি হয়ে গেল 10 × 50 mm। যদি আমি এমএমে করি, তাহলে 10 × 50 হলে তোমার 500 কিলো নিউটন মিলিমিটার। কিন্তু তোমার সফটওয়্যার মিলিমিটারটা বোঝে না, ও স্ট্যাড সফটওয়্যার না, এই লোডের ক্ষেত্রে মিলিমিটার বোঝে না, বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে। তো একটা জিনিসই বোঝে, সেটা হচ্ছে কিলো নিউটন পার মিটার। তো তোমাকে এই মিলিমিটারটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে 1000 দিয়ে ভাগ করে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 0.050 × 10 যা হবে সেই কিলো নিউটন মিটার, পার নয়, কিলো নিউটন মিটার। এবার এই ধরে তোমাকে অঙ্কে আসতে হবে, কিন্তু আমরা সেইটাকে নিয়ে এখন মাতামাতি করব না। কেন? আমাকে যে সিলেবাসটা পাঠালো, তাও আমি একটুখানি খুলে নিই, আমার মোবাইলে খুলি। হ্যাঁ, প্রকাশ আমাদের সিলেবাস পাঠালো প্রকাশ, ওদেরও সিলেবাস আছে 8 সেমের, এখানে সিলেবাসটা আছে, একটু আগে খুললাম। দেখো এখানে কী বলেছে তোমাদের, বলছে ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া অফ দ্য স্টেবিলিটি অফ দ্য ইকুইলিব্রিয়াম, কলম বাকলিং। রেহান একটু টাইম মেনটেন করো ভাই।
দেন আসছে কলম বাথরুম। দাদা আমার একটু নেটওয়ার্ক প্রবলেম চলছিল এখানে, তার জন্য জয়েন করতে পারিনি, অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম দাদা। ঠিক আছে, নো ইস্যু, রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। দেন চলে আসছে অয়েলার লোড কলম অয়েলার্স, এই একটা ভদ্রলোকের নাম, হ্যাঁ এটা একজন ভদ্রলোকের নাম। অয়েলার্স লোড ফর কলম উইথ ডিফারেন্ট কন্ডিশন, লিমিটেশন অফ দ্য অয়েলার্স থিওরি, প্রবলেম এসেন্ট্রিক লোড, এই যেটা এখন বললাম, এইখানে সেন্টার এইখানে পড়ছে, এই ডিস্টেন্সটা এত, একটা ই তৈরি হচ্ছে, ই মানে এসেন্ট্রিসিটি, লোড ইন্টু ই যত আছে 50 mm হলে 50 mm, 500 mm হলে 500 mm, হোয়াট এভার দ্যাট ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে তার ইনিশিয়াল মুভমেন্ট, একদমই নয় তার ফাইনাল মুভমেন্ট, ইনিশিয়াল মুভমেন্টের মধ্যে হেল অ্যান্ড হেভেল ডিফারেন্স, এইটাকে বলে এসেন্ট্রিক লোড। এরপর চলে আসবে সিয়েন্ট ফর্মুলা। এখানে দেখো কোথাও বাই টাই উল্লেখ নেই, বাট এমন একটা বছর হয়েছিল বাই অ্যাক্সিয়ালের অঙ্ক দিয়েছিল, ঠিক আছে? তো আমি একটু হালকাভাবে করিয়েছিলাম, ছেলেপিলেরা ড্রয়িং ফয়িং এঁকে দিয়ে বাই অ্যাক্সিয়ালের ফর্মুলা না অনেক ডাটা তুলতে হয় কোর্ট থেকে, আইএস কোর্ট থেকে, সেই জিনিসটা পারেনি, কারণ আমি করিয়েছিলাম, তারা দেখেছিল কীভাবে ডাটা তুলতে হয়। আমিও দেখো মন থেকে অতটা আমার মানে অতটা একাগ্রতা নিয়ে করাইনি, আমি জানি তো জীবনে আসে না, কিন্তু এক বছর এসছিল, তো আসে না জেনারেলি, তোমাদের সিলেবাসেও নেই। তো চলে যাই আমরা ওখানে, আরেকবার দেখে নাও ওয়ান্স। অয়েলার্স ফর্মুলা কলম উইথ ডিফারেন্ট এন্ড কন্ডিশন, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিফারেন্ট এন্ড কন্ডিশন। চলো এবার এখানে আসি। তো এইভাবে আমরা কলমকে বাইফার্কেট করি। আমি প্রথম তোমাদেরকে অঙ্ক করিয়ে দেবো, এক্ষুনি গল্প শেষ, কিছু শিখতে পারবে না, যেটা শিখার আছে সেটা শেখো। এই শোন 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 শোন, এই আমার এক প্যাকেট সিগারেট নিয়ে আসবি তো, নিয়ে যা পয়সা, আর যা 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 যা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি, 10টা বাজে, এরপর তোকে ঝাড়বে বাড়িতে, যা 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 তাড়াতাড়ি যা। এরপর তোমাদের ধরো অ্যাক্সিয়াল গেল, সারা রেকর্ড চলছে এখানে, সিগারেটের গল্প করছি, এই অ্যাক্সিয়াল পয়েন্ট গেল। এরপর যখন তোমাদের বাই অ্যাক্সিয়াল টাই অ্যাক্সিয়ালে যেতে হবে, সেগুলো বাই ডিফল্ট আমি বলে দেবো। এবার তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, এই যে কলম সম্বন্ধে আমি বুঝলাম, এবার কলমের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো কারা কারা নির্ধারিত করেছিল সেইটা একবার জানতে হবে। নির্ধারিত করেছিল বলতে গেলে, প্রথম যদি আমরা আসি, কলমের প্রথম ফর্মুলা হচ্ছে অয়েলার্স বলে একটা ভদ্রলোক, তারপর করেছে র্যাঙ্কাইন্স, তারপর করেছে পেরি, তারপর করেছে জনসন, 5 নম্বর হচ্ছে আইএস কোড অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এবার মজার ব্যাপার হচ্ছে, বাস্তবে এই দুটোকে নিয়েই কাজ হয়, যে আমরা করি যা করি এই দুটোকে নিয়েই করি। এই আইএস প্রভিশনটাতে আমরা খুব ঠেকায় না পড়লে যাই না, পেরি জনসন তো করিই না, ঠিক আছে? তোমাদের সিলেবাসে কিন্তু এই অয়েলার্স র্যাঙ্কাইন্স এই দুটোই আছে। তবে জানার জন্য আমি যে পিডিএফটা দেবো, একটা 35 পাতার পিডিএফ, ওর মধ্যে সব আছে, এইটার মধ্যেই সব আছে, তো আমি দিয়ে রেখেছি, কারোর কোনো দিনও কাজে লাগলে কেউ দেখো নিজেরা। আমি নিজে শিখেছি এই পেরি ফর্মুলা, জনসন ফর্মুলা, আইএস ফর্মুলা কেউ শেখায়নি আমাকে, আমি নিজে বসে শিখেছি, দিস্তা খাতায় বসে পরে তখন দরকার পড়তো জানার জন্য। তো এই দুটোই সবাই শেখাবে, দুটোই শেখাবো তোমাদের। এর মধ্যে হচ্ছে র্যাঙ্কাইন্স আর অয়েলার্স ফর্মুলার একটা ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা হচ্ছে কি, শর্ট কলম অ্যান্ড লং কলম। অয়েলার্স কী করেছে, শর্ট কলমের ডিজাইন করে হাত তুলে দিয়েছে, বলে যে লং কলম আমি জানি না। তাহলে শর্ট কলম মানে হচ্ছে তোমার বাড়ি 3 মিটার, আমার বাড়ি 3 মিটার হাইট, 10 ফুট হাইট, এই শর্ট কলম। এবার মনে করো যেগুলো ফ্যাক্টরিতে কাজ হয়, ইনস্টিটিউশন বিল্ডিং হয়, ডবল হাইট পার্কিং এরিয়া 6 মিটার হাইট হয়, সেখানে তাহলে লং কলমের ডিজাইন হবে না? তখন এই র্যাঙ্কাইন্স ভদ্রলোক এলো, র্যাঙ্কাইন্স এসে এমন কিছু লিখেছে, এখানে আছে, তোমাদের দেখলেই বুঝতে পারবে যে এই অয়েলার্সকে ঝাঁট জ্বালিয়ে দেওয়ার কথাবার্তা লিখেছে। মানে ও বলতে চেয়েছে, আমি
আমার মেথডে শর্ট কলমও হবে, লং কলমে হবে, কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে অয়েলার্স বাই শর্ট কলম, র্যাঙ্কাইন্স বাই লং কলম। তো আমরা সেই দুটোতে যাব। তার আগে আমাকে কলমকে 4 ভাগে ভাগ করতে হবে। এবার আমি একটু পিছন থেকে আসছি, কিন্তু আমি সব একদম গতানুগতিক বইয়ের ফরম্যাটে বলছি না। তাহলে আমরা কি জানলাম, যে কাকে স্ট্রাক্ট বলে, কাকে কলম বলে। কলমের লোড কতভাবে পড়তে পারে, একটা অ্যাক্সিয়াল পড়তে পারে, একটা ইনক্লাইন্ড পড়তে পারে, আর একটা হচ্ছে অ্যাক্সিয়ালি পড়বে কিন্তু সেন্টারে পড়বে না, একটু দূরে পড়বে। একটা ইনক্লাইন্ড পড়বে, একটা পুরো সেন্টারে পড়বে। যদি এইটা কলমটার সেন্টার হয়ে থাকে, সাপোজ মনে করো এটা সেন্টার, মনে করো, আমি জাস্ট মনে করার জন্য বলছি। বাই অ্যাক্সিয়াল মেথড হয়, টাই অ্যাক্সিয়াল মেথড হয়, বহুল প্রচলিত মেথড যেটা আমাদের সিলেবাসে আছে অ্যাক্সিয়াল মেথড। এরপর আমরা পড়লাম হচ্ছে কি কি ফর্মুলা আছে, মানে প্রত্যেকটাই তাদের ভদ্রলোকের নামে ফর্মুলা। অয়েলার্স বলো, র্যাঙ্কাইন্স বলো, পেরি বলো, পেরির একটা এত বড় নাম আছে, নামটাতে পেরি আমার মনে আছে, পেরি লিখলাম। জনসন, আইসকোড ফর্মুলা, এরকম আরও 2-3টে টাইপ আছে, ওগুলো আর চলে না। এবার আমাকে জানতে হবে কলমকে আমরা কটা ভাগে ভাগ করব, সেইখানে এবার আমি জায়গা মতো আসি। দেখো, কলমের দুটো জিনিস মাথায় রাখতে হয়। যখনই কলম শব্দ শুনবো, আমার প্রথম মাথায় আসবে লেন্থ অফ দ্য কলম, যা থেকে আমি নির্ধারণ করব শর্টে আসবে না লংয়ে আসবে। আর একটা জিনিস হচ্ছে সেই কলমটার টাইপস কি, যখন আমি ভাবতে যাব হোয়াট ইজ, মানে হাউ মেনি কাইন্ড অফ টাইপস অফ কলম, আই সে দ্যাট 4 টাইপস অফ কলম। সো এই 4 টাইপস অফ কলমের মধ্যে আর একটা জিনিস দরকার, জানি না এই বইতে দেয়নি কেন, না পরে দিয়েছে, সেটা না দেয়নি, এটা আমি মনে করি সেটা 3 নম্বরে লেখা উচিত। সেটা হচ্ছে ক্রস সেকশন অফ কলম। কেন? লেন্থ অফ দ্য মেম্বারটার লেন্থ কত, ক্রস সেকশন কত, আর ক্রস সেকশনটা অ্যাকচুয়াল না দেয়নি, তার একটা রিজন আছে, বুঝতে পেরেছি আমি কেন দেয়নি। আর একটা হচ্ছে ফিক্সিং অফ দ্য কন্ডিশন এন্ড। তো কলমকে যখন আমি ভাগ করব, 3টে ভাগে ভাগ করব। কি কি ভাগ? একটা হচ্ছে শর্ট কলম, একটা হচ্ছে মিডিয়াম কলম, একটা হচ্ছে লং কলম। তার আগে তারপরেই জানাবো শর্ট কলম কি বলছে, ইন দিস টাইপস অফ দ্য কলম ফেলিওর ইজ ডিউ টু ডাইরেক্ট ক্রাশিং অনলি, বেন্ডিং অর বাকলিং স্ট্রেস play much less important role in short column. Length is less than 8 times of the least lateral dimension. আমি একটু শর্টে লিখি, বলছে লেন্থ ইজ লেস দ্যান 8 টাইমস অফ দ্য লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। কীরকম হবে? ধরো একটা কলমের লেন্থ হচ্ছে 300/300, এই ক্রস সেকশান হচ্ছে 300/300, তার মানে তার এই ক্রস সেকশনাল লিজ ল্যাটারাল ডাইমেনশান আলটিমেটলি কী হলো, 300/300, মানে আমি এরিয়া যদি বলি 0.9 মিটার স্কোয়ার, এটা মিটারে আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে লেন্থ ইজ লেস দ্যান 8 টাইমস অফ দ্য লিজ ল্যাটারাল ডাইমেনশান, ঠিক আছে। আর ধরো তোমার আছে, কি বলে, এই এরিয়াটা বার না করলেও পারো, এটা অন্যভাবে বইয়ের ভাবেই বলি। ধরো 300/300, আর একটা কলমের লেন্থ আছে 300/500, তাহলে এর মধ্যে লিস্ট কোনটা? 300। তাহলে 300-র 8 টাইমস যদি হয়, 3 × 8, তার মানে 2.4। কলমের হাইট আছে হচ্ছে 3 মিটার। জেনারেলি ভাই তোমার আমার বাড়ির ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, রেসিডেন্সিয়াল পারপাসে কলমের হাইট হচ্ছে 3 মিটার, ফ্লোর টু ফ্লোর হাইট 3 মিটার, সো দ্যাট 3 মিটার একদম বিমের মধ্যে ঢুকে গেল। মানে আমি এইরকম বলতে চাইছি, ধরো এই স্ল্যাবের বিম আছে, এই কলম, এই তলার ফ্লোর, আমি কলমটাকে কনসিডার করছি এই এত দূর। আর যদি বলো না তুমি এই অবধি কনসিডার করো, একটা বোর্ডের হাইট কত হয় কংক্রিট শাটারিংয়ে? 2.44 মিটার, 2 মিটার 440। তাহলে তুমি এই অবধি ভাবতে পারো, তাও নয়, একটা কলমের বোর্ড এই অবধি ঢালাই হয়ে যায়, তারপর আবার একটা সেকেন্ড লিফট চলানো হয়, দিয়ে সেটা বিম বটম অবধি হলো, তারপরে বিম বটম দিয়ে একসাথে স্ল্যাবের সাথে পোরিং হলো। তো তোমাকে মাথায় রাখতে হবে, যাই হোক না কেন, আমরা যেমন কি করি, আমি বেসিক্যালি যেটা কী করি, আমি কিন্তু আলাদা ধরি, আমি কলম বিমকে কিন্তু আলাদা ধরি।
একদম জেনুইন বলছি। কিন্তু তোমাদের সামনে আমি কেন বলছি কলম বিমকে একসাথে, জাস্ট হাইটটাকে বুঝাবার জন্য, নাথিং এলস। অ্যাকচুয়াল ডিজাইন পার্সপেক্টিভে যদি চিন্তা করো, বিম আলাদা হবে স্ল্যাবের সাথে ডিজাইন, কলম কলমের মতন ডিজাইন হবে। কলমের ওপরে একটা টুপি লাগিয়ে, যেটাকে আমাদের পরিভাষায় এখানে আমরা বলে থাকি কোপলা, তোমরাও কি বলো জানি না, কিছু একটা বলো হয়তো। তো তার উপরে একটা কোপলার টুপি লেগে গেল, ওপরে বিম নিয়ে স্ল্যাবের সাথে কংক্রিট হয়ে গেল। তো least lateral dimension is also less than the 8 times of the least lateral dimension less than the height of the column বা member of the column বা length of the column। কলমের লেন্থ বলো, কলমের হাইট বলো, বোথ আর সেম। এরপর চলে আসছি যে বেন্ডিং অ্যান্ড বাকলিং স্ট্রেস কম প্লে করছে, মানেটা কি? কলমের ফেলিওর নেচারটা কীরকম হয় দেখাচ্ছি তোমাকে, এখানে আসো। মনে করো এটা একটা কলম, কলমের কনফাইনিং জোন হয় জানো তো, L/3, এটা L/3, এই জায়গাটাকে বলা হচ্ছে কলমের কনফাইনিং জোন। মানে কি, মানে কি বলো, তোমরা তো সাইডে কাজ করো, বলো। কলমের ল্যাপ কোন এরিয়াতে দেয়? এই তলা থেকে L/3 মধ্যে, না উপর থেকে L/3 মধ্যে, না মিডিলে? এনিবডি? রডের ল্যাপ কোথায় দেয় বলতে পারবে? হ্যাঁ বলো না, কেউ জানলে বলো, না জানলে বলো। কেউ জানো না? মিডিলে দেবে? না না, আমাকে প্রশ্ন করলে হবে না, কেউ জানো কি না বলো। L/3 তে দেয় নাকি? আর নাকি কি এক ঘুষি মারবো, আমাকে জিজ্ঞাসা কেন? আমি তোমায় জিজ্ঞাসা করছি, তুমি আমায় জিজ্ঞাসা করছো। এনিবডি? শঙ্খ, সৌভিক? চলো, কলমের সবচেয়ে ভালনারেবল জোন মানে কলম ভেঙে যাওয়ার জায়গা হচ্ছে এই জায়গাটা। কিভাবে শর্ট কলম ফট করে ভাঙে? একটা বিয়ারের গ্লাসের হ্যান্ডেলের মতন, তাই লাগছে না দেখতে? এই জায়গাটাকে কলম কি হয়, যখন শর্ট কলমের গায়ের ওপরে লোড পড়ে, এর মধ্যে কোনো ক্রাশিং বা বাকলিং এই নেচার হয় না। বাকলিং কথার মানে হচ্ছে একটু পেটটা ফুলে যাওয়া, ক্রাশিং করার মানে হচ্ছে ক্রাশ হয়ে যাওয়া। আর ক্রিপল বলে একটা শব্দ আছে, CRIPPLE। ক্রিপল কথার মানে হচ্ছে, ক্রিপলটা কীভাবে বোঝাবো, কটকট কটকট করে চিট ধরাটাকে বলে ক্রিপল। ইউটিউবে দেখবে একটা সুন্দর ভিডিও আছে, লিখবে জাস্ট ক্রিপল বাকলিং বলে লিখবে, ও দিয়ে দেবে। অনেকগুলো শব্দ আছে, ক্রিটিক্যাল, সবগুলো ম্যাথামেটিক্যালি একই, কিন্তু ফিজিক্যালি তুমি যদি ভিজিট করো সব কটা জিনিসই আলাদা। তোমাদের এখানে বইতে এখানে একটা জিনিস আছে, এই দেখো এখানটাতে লেখা আছে, ইজ কল্ড বাকলিং লোড, ক্রিপলিং লোড, ক্রিটিক্যাল লোড, আলটিমেট লোড। ম্যাথামেটিক্যালি প্রত্যেকটা লোডই ইজ সেম, বাট ক্রাশিংয়ের টাইমে হচ্ছে বাকেল মানে হচ্ছে পেটটা একটু ফুলে যাওয়া এবং দুম করে ভেঙে পড়ে যাওয়া, কোনো সাইন ছাড়া, কোনো ক্র্যাক আসবে না, কোনো মটমট শব্দ করবে না। ওপরের কংক্রিটটার ওপরে যে কভার পজিশানটা আছে, রিনফোর্সমেন্ট আছে ধরো এইখানে আর এইখানে, এই যে কভার পজিশান আছে, কভার পজিশানটা প্রথমে ফেটে বেরিয়ে যায়, রিনফোর্সমেন্টটা এক্সপোজড হয়ে যায়। একটু ওয়েট করো, হ্যাঁ 1 মিনিট আমি আসছি একটু। তো শর্ট কলম কোনো তোমাকে সাইন দেবে না ভেঙে যাওয়ার আগে, দুম করে ভেঙে পড়ে যাবে। সেইটাই বলেছে যে
ইন দিস টাইপস অফ কলম ফেলিওর ডিউ টু ডাইরেক্ট ক্রাশিং, মানে ফটাফট ভেঙে পড়ে যাবে। এবার চলে আসি মিডিয়াম কলম। মিডিয়াম কলম কি বলছে? মিডিয়াম কলম বলছে ইন দিস টাইপস অফ দ্য কলম ফেলিওর মে অকুয়ার পার্শিয়ালি ডিউ টু ক্রাশিং আর পার্শিয়ালি ডিউ টু বাকলিং। পার্শিয়ালি ডিউ টু ক্রাশিং, পার্শিয়ালি ডিউ টু বাকলিং। পার্শিয়ালি ডিউ টু ক্রাশিং মানে কিছুটা পজিশন ফট করে ভেঙে পড়ে যাবে, মানে কিছুটা চাঙড় মতন কংক্রিটের ভেঙে পড়ে যাবে, কিছুটা পজিশন বাকলিং মানে পেট ফেট ফুলে যাবে। আমরা দেখবে খুব চলতি ভাষায় বলি, মিস্ত্রিরা বলে আরে এই কংক্রিটের পেট ফুলে গেছে। পেট ফুলে যাওয়া মানে হচ্ছে ওপর থেকে L/3, তলা থেকে L/3 বাদে যে রিমেনিং জায়গাটা থাকে দ্যাট ইজ কল কনফাইনিং জোন, CONFINING, কনফাইনিং জোন। কনফাইনিং জোন ইজ ভেরি ভালনারেবল জোন, যেখানে কংক্রিটের কলমের রিনফোর্সমেন্টের ল্যাপ দেওয়া হয় না। এই যে রিনফোর্সমেন্টের একটা চিহ্ন আছে না, বলে এই জায়গাটা দিয়ে ল্যাপটা দেওয়া হয়, এটাকে জগেল বলে, সবাই জানো তো? যাতে দুটো ওপর থেকে আসা রিনফোর্সমেন্টটা এবং তলার থেকে ল্যাপ পড়া রিনফোর্সমেন্টটা এক অ্যালাইনমেন্টে থাকে বলে একটা জগেল মেরে দেয়। তো জগেল তো সব জায়গায় প্র্যাকটিক্যালি সাইডে দেখা যায় না, কেউ আর মারে না, জগল মারতে হেভি কষ্ট হয়। ওই কংক্রিট রডটাকে মাঝে ঢুকিয়ে 32-25-এর রড মারতে, জগেল মারতে গেলে জিভ বেরিয়ে যাবে। তো রডকে এরকম পাশাপাশি ফেলে দেওয়া হয়। তো রডের ল্যাপ এই পজিশানে অ্যাভয়েড করার চেষ্টা করায়, যা ল্যাপ দিতে হবে নয় এই ওপর থেকে L/3 পজিশানে, নাহলে তলা থেকে L/3 পজিশানে। এটা বেসিক ফান্ডা, ইন্টারনেটে দেখতে পাবে তোমরা। এবং অনেক সময় দেয়ও ভাই কনফাইনিং পজিশানে, সম্পূর্ণ আমি বলবো না, তার কারণ অনেক জায়গায় অনেক পজিশান থাকে না, রড বেশি মানে এমনভাবে হয়তো রড এইখানে ল্যাপিং ফেলতে গেলে রডে ওয়েস্টেজ বেড়ে যাবে। একটা 12 মিটারের রড হয়, তুমি 7 মিটার 5 মিটার অল্টারনেটিভে কাটতে পারো, 6-6-12-তে কাটতে পারো, 4 মিটার করে 3টে টুকরো বার করতে পারো। কিন্তু এটা মেনটেন করতে গেলে ফ্লোর হাইট যদি 3 মিটার থেকে একটু বেশি হয়ে যায়, একটু কম হয়ে যায়, তখন এটা ঘেটে যায়। এই জন্য সব জায়গায় মেনটেন করে না, কনসালটেন্ট থেকে অ্যাপ্রুভ করে নেয়, কনসালটেন্ট ওইভাবে ডিজাইন করে, ও ল্যাপিংটা বাড়িয়ে দেয়। মানে যদি একটা রডের সাথে একটা রডের 500 mm ল্যাপিং হওয়ার দরকার ছিল, ও 1 মিটার লিখে দেবে, 800 mm লিখে দেবে। সারা কোম্পানির রড যাবে যা কনজামশান হোক না যত খুশি। তো দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, যে আমার এখানে কোনো প্রয়োজন নেই। তো মিডিয়াম কলমের ক্ষেত্রে হচ্ছে হট করেও ভেঙে যেতে পারে, আবার সাইন দিতে পারে পেট ফেট ফুলে গিয়ে বাকেল হয়ে যেতে পারে। দিস গ্রুপ ইনক্লুডেড মেজরিটি অফ প্র্যাকটিক্যাল কলম। যত আমরা প্র্যাকটিক্যাল কলম চোখে দেখি বেশিরভাগই হচ্ছে মিডিয়াম কলমে পড়ে। ইন মিডিয়াম কলম লেন্থ ভ্যারি 8 to 10 টাইমস অফ দ্য লিস্ট ল্যাটারাল ডায়মেনশন। মানে দেখবে কলমের ডায়মেনশন, কলম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অফ ব্যুরো বলছে দ্য কলম ডায়মেনশন শুড নট বি লেস দ্যান 300/300। 300 mm by 300 mm হচ্ছে মিনিমাম ডায়মেনশন অফ দ্য কলম, অ্যান্ড দ্য রিনফোর্সমেন্ট প্রোভাইডেড ফর দ্য রেক্ট্যাঙ্গুলার অর ট্রায়াঙ্গুলার শেপ, রেক্ট্যাঙ্গুলার অর স্কোয়ার শেপ কলমের ক্ষেত্রে মিনিমাম 4টে রিনফোর্সমেন্ট, আর রাউন্ড কলমের ক্ষেত্রে মিনিমাম 6টা রিনফোর্সমেন্ট। এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলছে। তো তুমি একটা 300/500 ক্ষেত্রে গিয়ে না করে তুমি যদি এবার তুমি করো 500 বাই একটা 750 কলম, তাহলে তোমার এখানে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন অবভিয়াসলি 500, লিস্ট মানে সবচেয়ে ছোটো, 500টাই হচ্ছে কলমের দিকটা সবচেয়ে ছোটো, মানে এই দিকটা যদি 750 হয় তাহলে এই দিকটা 500, তাহলে 500 8 টাইম করো, দেখো 5×8 = 40, মানে 4 মিটার। 4 মিটার মানে লেন্থ ভ্যারি ফ্রম 8 থেকে 10 টাইমস, 8 to 10 টাইমস বেশি থাকবে হাইট। মানে যদি কলমটা 4 মিটার হচ্ছে, তার মানে এটা মোটামুটি বলা যায় ওই মিডিয়াম কলমের কাছাকাছি গেছে। এবার যদি 10 টাইমস হয় তার মানে হচ্ছে 0.5 × 10, তার মানে হচ্ছে 5 মিটার। কলমের হাইটটা ধরো 4 মিটারই আছে, তাহলে তুমি বলতে পারো হ্যাঁ এটা মিডিয়াম কলম ভাই। 8 টাইমস হলে 4 মিটার, 10 টাইমস হলে 5 মিটার, তো কলম ইজ 4 মিটার, মানে বলাই যায় মিডিয়াম কলম। মানে মিডিয়াম কলম শর্ট কলমের একদম মিডিল লেভেল বলা যায়। এরপর চলে আসবে হচ্ছে লং কলম। এই লং কলমটা নিয়ে অনেক ঝামেলা থাকে। কি বলছে না, ইন দিস টাইপস অফ দ্য কলম ফেলিওর ইজ অনলি ডিউ টু বাকলিং বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেস কথাটা এখানে ঢুকে গিয়ে না এটার একটুখানি মানে খাটনি 4 গুণ বাড়িয়ে দিয়েছে। ডাইরেক্ট কম্প্রেসিভ স্ট্রেস ইজ নেগলিজেবল, মানে যে লোডটা ওর ঘাড়ের ওপরে পড়ছে সেই লোডটার দরুন ও ফট করে ভেঙে যাবে না।
compression bending stress in long column length vary from 30 times of the least lateral dimension. মানে লং কলম তখন হবে যদি একটা 500 বাই 750 সেকশনের কলম হয়, 500 হচ্ছে সেই কলমটার লিস্ট ডাইমেনশান, ছোটো ডাইমেনশান, 30 টাইমস মানে 0.5 ইন্টু 30 করো, দেখো হবে 15 মিটার। একটা কলম 15 মিটার কোনোদিনও হয় না। 15 মিটার একটা খাড়া কলম দাঁড়িয়ে থাকবে, এটা হয় না। তাতে কী হবে, মাঝখানে মাঝখানে একটা করে বিম থাকবে, যেখানে যেখানে বিম থাকলো। আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হচ্ছে, আমি যে কোম্পানিতে চাকরি করি, আমার কোম্পানিতে একটি প্রজেক্ট চলছে কার্শিয়াংয়ে, ঠিক আছে? তো সেখানে একটা দিন ছিল যেখানে ওইখানে যে দুজন মাথা ছিল ওই প্রজেক্টের, দুজনার একজনের হচ্ছে সেকেন্ড বেবি হবে, তার বউয়ের স্বাদ, তাকে বাড়ি আসতে হবে। আর 2 নম্বর হচ্ছে আরেকজনের মিসেসেরও ওরকম কি একটা স্বাদ বা বেবি হয়েছে, এরকম একটা পজিশান। তো আমাকে আমাদের কোম্পানির যিনি ডাইরেক্টর, তিনি পার্সোনালি রিকোয়েস্ট করে বললো, আপনাকে একটু যেতে হবে, আমি সকালবেলা ফ্লাইটের টিকিট করে দিচ্ছি, আপনি প্লিজ একটু যান, ওখানে ক্লায়েন্ট বড্ড ঝামেলা করছে, আপনি না গেলে ঠান্ডা হবে না। তুমি বিশ্বাস করবে না, ওখানে আমি যখন গিয়ে দেখলাম যে একটা বিল্ডিং, আমার ছবি আছে কিন্তু কোথায় আছে বার করে দেখাবো, যে মাথার প্রত্যেকটা কলম মানে একদম লাস্ট ফ্লোরে গিয়ে কলমগুলো সব খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার আমি প্রথম দিন গিয়ে আমি ভাবছি, আমি অত ভালোভাবে ড্রয়িং ফাইন স্টাডি করিনি, আমি ভাবছি সালা কলম হয়ে গেছে, একদম কলমের এন্ড থেকে বিম চলছে, ঠিক আছে? আমি ভাবছি স্ল্যাবটা হলো না কেন? আমি তো একটুখানি দেখেই বুঝতে পেরেছি এখানে স্ল্যাব হবে না, কেন বিম কাস্টিং হয়ে গেছে, স্ল্যাব নেই, মাঝখানে গালাগুলো ফাঁকা, প্যানেলগুলো। তো যখন আমি পরে ওখানে যে একজন আছে তাকে আমি জিজ্ঞাসা করেছি, সে আমাকে বলছে, আরে দাদা এটা হবে না, এটা ব্যানকোয়েট হবে। তো আমি ওখানে দেখলাম, আমার আসার আগে একজন সার্ভেয়ার ওখানে পয়েন্ট দিয়ে বিমের টপ হাইটগুলো চেক করছিল। আমি তাকে এমনি জাস্ট বললাম যে এই ফ্লোর থেকে এই ফ্লোরের হাইটটা কী আছে আমাকে একটু বলুন তো। বলছে কেন, আপনার জানতে কি খুব ইচ্ছা করছে? বললাম জানতে খুব ইচ্ছা করছে না, আমি দেখতে চাই এইখানে সাথে এইখানের লেভেল ম্যাচ করছে নাকি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। আমি কিন্তু তাই কারণে না, আমি ওকে টুপি পরিয়ে বললাম, নাহলে ও আমায় বলতো না। তো নেপালি লোকজন, ওরা একটু বোঝে বেশি। তো ও আমাকে বলছে এই হাইটটা হচ্ছে স্যার 9 মিটার। তাহলে তুমি চিন্তা করো, একটা 9 মিটার খাড়া কলম কিন্তু দাঁড়িয়ে আছে, তারপরে গিয়ে তার মাথার উপর একটা বিম আছে, এবং ভেতরে তুমি ভেবো না এটা ন্যাকেড দাঁড়িয়ে আছে, ঠিক 4 না 4.5 মিটার একটা করে বিম, আবার একটা কলম থেকে একটা কলম কানেক্টেড, একদম এইরকম লাইনে কানেক্টেড। আমি তোমাদের এটা আঁকছি বলে এইরকমভাবে বোঝালাম, একটার সাথে একটা কাটা কাটা, বাট নট কাটা, এটা একদম থ্রু আউট একটার সাথে একটা এরকম কানেক্টেড। তো লং কলম কোনোদিনও বইতে বলুক আর যাই বলুক, পৃথিবীতে ওরকম লং কলম কোথাও নেই। কোথাও যদি 2-1টা রেয়ার কেস থাকে আলাদা ইস্যু। তো আমরা এবার জানলাম যে কলমের বাইফার্কেশান, অর্থাৎ শর্ট কলম, লং কলম, মিডিয়াম কলম। এবার আমাদেরকে জানতে হবে যে কলমের এই বাকলিং জিনিসটা কী। বাকলিং জিনিসটা হচ্ছে, কলম 4টে ফিক্সিং কন্ডিশান হয় কলমের। তো আমি চলে যাই সেই ফিক্সিং কন্ডিশানে। আচ্ছা, ফিক্সিং কন্ডিশানটা বলে দিই ফার্স্টে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল নোট করে নাও। এই ফিক্সিং কন্ডিশান যদি মুখস্থ না থাকে, এই ভ্যালুগুলো একটা অঙ্কও করতে পারবে না। নট এ সিঙ্গেল ম্যাথ ক্যান বি সলভড উইদাউট দিস ফর্মুলা, নট এ সিঙ্গেল ম্যাথ। আবারও রিপিট করে বলছি, নট এ সিঙ্গেল ম্যাথ ক্যান নট বি সলভ আউট উইদাউট দিস ফর্মুলা। এখানে বলছে বোথ এন্ড ফিক্সড, হিঞ্জ। জিনিসটা কীরকম একটু আমি নিজে আঁকছি, কেন বারবার পাতা চেঞ্জ করতে হবে, তার থেকে আমি একটু নিজে আঁকছি, তোমরা একটু দেখো। এটা হচ্ছে আপার ফ্লোর, এটা হচ্ছে লোয়ার ফ্লোর। তুমি শোনো না, প্রেসক্রিপশানগুলো সব বার করে রাখো, আমি ওইগুলোকে দেখে আজকে করে দেবো, আর ফর্ম টর্মগুলো আমি কালকে ভরবো। আগের কাজটা আগে করো, প্রেসক্রিপশানগুলো সব আমাকে দিয়ে দাও এখানে। আমি ক্লাস শেষ করে ওগুলোকে সব আগে দেখে আমি তারপরে যা ডিসিশান নেওয়ার নিচ্ছি। এইটা হচ্ছে
হিঞ্জ সাইন। হিঞ্জ মানে ইজ নট এ ফিক্সড, ইট নট এ, কোথা দিয়ে আবার কোথায় হাত লেগে যায়, এই না হাত লেগে গেলে এদিক ওদিক হয়ে যায়, কোথায় ঘোড়ার ডিম চলে গেল কে জানে। ইট নট এ ফিক্সড। হিঞ্জ কথার মানে, হিঞ্জটাকে কীভাবে ডিনোট করে, এইরকমভাবে ডিনোট করে, কোথাও এরকম একটা গোল দিয়ে ডিনোট করে। হিঞ্জ মানে হচ্ছে যেটাকে, দুটো শব্দ এখানে ইউজ করা হয়, হিঞ্জ অথবা পিন্ড, PINNED, পিন মানে হচ্ছে সেটা ফিক্সড নয়, পুরো রিজিডলি ফিক্সড নয়। আর একটা বলছে বোথ এন্ড ফিক্সড। ফিক্সড মানেটা কীরকম, ফিক্সড মানে হচ্ছে, ফিক্সডকে আমি কীভাবে আঁকবো, এটা হচ্ছে ফিক্সডের সাইন, এরকম ডট 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 দেওয়া। ফিক্সড মানে হচ্ছে তোমার আমার বাড়ি, প্রত্যেকটা পৃথিবীর যত RCC ডিজাইনের বাড়ি ঘরদোর রয়েছে, ফ্ল্যাট রয়েছে, রেসিডেন্সিয়াল প্রজেক্ট রয়েছে, প্রত্যেকটা হচ্ছে ফিক্সড। সেকেন্ড ফ্লোর থেকে যে থার্ড ফ্লোরে কলম উঠলো, থার্ড ফ্লোরের স্ল্যাবের সাথে ওটা রিজিডলি কনস্ট্রাক্টেড বাই কংক্রিট, অ্যান্ড সেকেন্ড ফ্লোর অলসো বি সেম রিজিডলি কনস্ট্রাক্টেড বাই কংক্রিট। এটাকে বলা হয় বোথ এন্ড ফিক্সড, কোনো নড়চড় হবে না। বাট হিঞ্জে কিন্তু ওটা দুলবে, মুভমেন্ট করবে, স্লাইডলি মুভমেন্ট করবে। অ্যানাদার 3 নম্বর হচ্ছে ওয়ান এন্ড ফিক্সড, আদার এন্ড হিঞ্জ, মানে একটা এন্ড হচ্ছে এইরকম ফিক্সড, একটা এন্ড হচ্ছে এরকম হিঞ্জ। এটা মোস্ট অফ দ্য কেসেস, 99% কেসেস তলাটা ফিক্সড হয়, ওপরটা হিঞ্জ হয়। ফোর্থ কেসেস হচ্ছে, এটা খুব ওস্ট, মানে এটা হচ্ছে সেই আমি যেটা কার্সিয়াংয়ে গিয়ে দেখেছি, তলাটা ফিক্সড, ওটা আমি উঠেছিলাম 6 তলার ওপরে, ওখানে তো 5-6 তলার পরে আর বিল্ডিং হয় না কার্সিয়াংয়ের দিকে, পাহাড়ি এলাকায়। তো এই তলাটা হচ্ছে ফিক্সড, মানে আমি 5 তলা সরি, এটা আমি 5th ফ্লোরে দাঁড়িয়ে আছি, এই যে 9 মিটার কলমটা উঠেছে, এই মাথা থেকে একটা বিম বেরিয়ে গেছে, পাশের কলমটাকে গিয়ে কানেক্ট করেছে, আবার পেট থেকে একটা বিম বেরিয়ে গেছে, এটাকে পাশের কলমটাকে গিয়ে কানেক্ট করেছে। কিন্তু এই কলমের মাথাটা কিন্তু ফ্রি, একদম ওপেন টু স্কাই। এইটাকে বলা হয় হচ্ছে লাস্ট, ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড ফ্রি। তাহলে কটা টাইপ হলো, দুটো এন্ড হিঞ্জ, দুটো এন্ড ফিক্সড, একটা এন্ড ফিক্সড, মেজর কেস তলাটা ফিক্সড হয়, ওপরটা হিঞ্জ হয়। অ্যান্ড ফোর্থ কেস হচ্ছে একটা এন্ড ফিক্সড, একটা এন্ড ফ্রি। এমন তো হতে পারে না তলাটা ফ্রি, এটা তো আর পৃথিবীতে সম্ভব নয়, আকাশে ফিক্সড হয়ে আছে তলাতে ঝুলছে, এরকম তো হয় না। এটা দেখেও গাদা গরু সবাই বুঝবে যে এই তলাটা ফিক্সড, উপরটা ফ্রি। এই 4টে টাইপসে এর একটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা কি, ইকুইলিব্রিয়াম লেন্থ অর এফেক্টিভ লেন্থ, মানে কলমের এখানে 4টে ক্রাইটেরিয়া যেগুলো আমি হাতে আঁকলাম সেটা আমি বলে দিচ্ছি। মনে করো বাবারে, এইটা কলমটা, এর আউট টু আউট ডাইমেনশনটাকে বলে ক্যাপিটাল এল, মানে ওভারঅল লেন্থ, OL বলে। আচ্ছা, এটাকে আর একটা জিনিস বলে, সেটাকে বলে হচ্ছে টোটাল লেন্থ। এবার যদি বুঝবে, হ্যাঁ সবাইকে বলছি ভাই, রিকোয়েস্ট করছি, নাহলে কিন্তু আমার গলা ব্যথার সার হয়ে যাবে। এইখানটা আমি দাঁড়িয়ে আছি, আমি যদি এখানের কলম সম্বন্ধে জিজ্ঞাসা করি, তাহলে এই কলমটার এই বিমের তলা থেকে এই অবধি হাইটটাকে বলবো আমি এফেক্টিভ লেন্থ, EFF লেন্থ। এই এফেক্টিভ লেন্থ, কেন এটাকে ক্লিয়ার লেন্থ বলা যাবে না, কারণ এটা বিম, এইটা হচ্ছে এফেক্টিভ লেন্থ। আমরা এটা
গ্রাফিক্যালি জানি, অ্যাজ পার ড্রয়িং কনসেপ্টে জানি, কিন্তু এখানে এরা কি বলছে দেখো, বলছে ইন কেস অফ দ্য in case of the column length actually involved in the bending is called its equivalent length of the effective length. If small l is the actual length of the column, then it's equivalent to the capital L beyond by the multiplying it with some factor of the factor which depends on the fixation of the column. L C into L, capital L is equal to C into small l, value of the C factor different n condition tabulated below. মানেটা হচ্ছে এইগুলো যেটাকে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সেই সি ফ্যাক্টর, ওটাকে যেটাকে বলা হয় হচ্ছে ফিক্সেশন কনস্ট্যান্ট হুইচ ইজ নোন অ্যাজ এ